এমনভাবে বাঁচো যেন কাল তুমি মরবে, এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর যারা 2026-এ মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের তোমাদের চ্যাপ্টার 2 গ্যাসের আচরণ, এই গ্যাসের আচরণ নিয়ে আমরা পুরো থিওরি ক্লাসটি আজকে কমপ্লিট করব। এর আগে আমরা চ্যাপ্টার 1টি কমপ্লিট করেছিলাম। আজ থেকে আমরা চ্যাপ্টার 2 এটি নিয়ে আমরা আলোচনাটি শুরু করব। তো যথাযথ এই ক্লাসটি একটু দেরি হয়ে গিয়েছে, এর অনেক আগে ক্লাসটি করা দরকার ছিল, কিন্তু তোমাদের এই নোটগুলো রেডি করার জন্য, যেটা তোমাদের আগেও বলেছিলাম, নোটগুলো রেডি করার জন্য তোমাদের এই ক্লাসগুলো একটু লেটে আসছে, কিন্তু তোমাদের এই ক্লাসগুলো দেখে খুব উপকৃত হবে। যে টাইমটা এই ক্লাসের মধ্যে দেবে সে টাইমটা কিন্তু নষ্ট হবে না। হয়তো তোমাদের ফার্স্ট এক্সামে তোমাদের এই চ্যাপ্টারটি হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের এটা মাধ্যমিকের জন্য খুব উপকৃত বলে মনে হবে। আর এই ক্লাসের মধ্যে আমরা যে সব কিছু আলোচনা করব প্রত্যেকটা তোমরা পিডিএফের মাধ্যমে পেয়ে যাবে। যারা পুরানো স্টুডেন্ট রয়েছে তারা তো জানোই, আর যারা নতুন রয়েছে তাদের জন্য একটু বলে দিই, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে তোমরা একটা টেলিগ্রামের গ্রুপের চ্যানেল পেয়ে যাবে। ওখানে ক্লিক করে তোমরা জয়েন্ট হতে পারো। ওখানে পিডিএফ আপলোড করা হয় এবং কিছু এমসিকিউ টাইপের কোশ্চেনও দেওয়া হয়ে থাকে। ওকে, তো আজকে আমরা যেটি আলোচনা করব গ্যাসের আচরণ। ওকে, এক মিনিট, একটু কালারটা নিয়ে নিই। আমরা তাহলে আলোচনা করতে যাচ্ছি কি গ্যাসের আচরণ। এক মিনিট, এই গ্যাসের আচরণ আমরা শুরু করব। এটি হচ্ছে বিহেভিয়ার অফ গ্যাসেস। হয়তো হ্যান্ড রাইটিংটা একটু খারাপ হতে পারে, কারণ মোবাইল স্ক্রিনের উপর লিখতে হচ্ছে, খারাপ তো হবেই। তো এটি আমরা আলোচনা করব। তো এই গ্যাসের আচরণ আলোচনা করার পূর্বে আমরা একটু বলে দিই তোমাদের এখান থেকে মাধ্যমিকে কেমন কোশ্চেন আসে। ওকে, তো এখান থেকে তোমাদের জন্য এমসিকিউ কোশ্চেন থাকে। কালারটা চেঞ্জ করে দিই, এটা ঠিকমতো অস্পষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এমসিকিউ থাকে তোমাদের 1 নাম্বারের থাকে একটি, অর্থাৎ এখানে হচ্ছে 1 নাম্বার, এবং হচ্ছে ভিএসএ থাকে 1x2 সমান, এখানে হচ্ছে 2 নাম্বার থাকে, 1 নাম্বারের 2টো থাকে, এবং এসএ থাকে এখানে 2 নাম্বারের একটি, অর্থাৎ এখানেও হচ্ছে 2 নাম্বার, এবং হচ্ছে লং কোশ্চেন এলএ থাকে 3x1, যেটা 3 নাম্বার হয়ে থাকে, অর্থাৎ এখানে টোটাল আমরা 8 নম্বর পাচ্ছি। আর এই ক্লাসের মধ্যে যা কিছু আলোচনা হবে এই ক্লাস থেকেই তোমাদের কোশ্চেন আসবে, এবং এর আগে যেসব এক্সামগুলো হয়েছে সেখান থেকে যতগুলো কোশ্চেন কালেক্ট করা সম্ভব হয়েছে তোমাদের কালেক্ট করে এখানে তোমাদের সামনে তুলে ধরবো, যে এই টপিক থেকে এরকম কোশ্চেন তোমাদের এত সালে এসেছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই গ্যাসের আচরণ এটি শুরু করার পূর্বে আমাদের যেটি জানতে হবে যে গ্যাসীয় পদার্থ জিনিসটা কি। তাহলে আমরা প্রথমত হেডিং দেই গ্যাসীয় পদার্থ, গ্যাসেস সাবস্টেন্স। ওকে, এখন গ্যাসীয় পদার্থ নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমরা প্রথম যেটা বলবো যে পদার্থ জিনিসটা কি, যে তোমাদের সামনে যা দেখতে পাচ্ছ একটা পদার্থ, তোমার বই রয়েছে ওটাও পদার্থ এক প্রকার, তোমার মোবাইলটা রয়েছে ওটা এক প্রকার পদার্থ, তোমাদের সামনে জলের বোতল রয়েছে একটা পদার্থ, তোমাদের সামনে টেবিল রয়েছে একটা পদার্থ,
তোমার থেকে এই দেওয়ালের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ওর মধ্যে ছোট ছোট গ্যাসীয় কণাগুলো রয়েছে, ওগুলোও একটা পদার্থ। এই যে গ্যাসীয় কণা, ওই গ্যাসীয় কণা সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটির মধ্যে আলোচনা করব। তাহলে আমরা লিখতে পারি যেসব পদার্থের ভৌত অবস্থা, যেসব পদার্থের ভৌত অবস্থা কেমন হয়ে থাকে। 1 নম্বর, ওদের আন্তর আণবিক আকর্ষণ বল কম থাকে। ওকে, আন্তর আণবিক আকর্ষণ বল কম থাকে। ওকে, এই আন্তর আণবিক বলটা কি? ধরলাম একটি পাত্র রয়েছে এখানে। ওকে, এই পাত্রের মধ্যে অসংখ্য অণু রয়েছে, বা তোমরা সেই নিচু ক্লাসে জেনে এসেছো ছোট ছোট অণু মিলে পদার্থ তৈরি হয়ে থাকে। একটা অণু মিলে পরমাণু হয়, অনেকগুলো অসংখ্য পরমাণু মিলে কি হয়ে থাকে, একটি পদার্থ হয়ে থাকে। তো ঠিক এই পাত্রের মধ্যে গ্যাসীয় অণু রয়েছে। গ্যাসীয় অণুগুলো এতটাই ছোট হয় যেটা আমরা চোখে দেখতে পাই না। তবুও তোমাদের সামনে একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরি। একটা অন্ধকার ঘরের মধ্যে ছোট্ট একটা ফুটো দিয়ে যখন সূর্যের আলো প্রবেশ করবে, তখন ওই ছোট্ট ফুটোটার মধ্যে যে আলোক রশ্মিটা আসছে, ওখানে লক্ষ্য করবে কিছু ছোট ছোট কণা যেন ঘুরে বেড়াচ্ছে। তো ওগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থের মধ্যে গ্যাসের মধ্যে অবস্থিত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা। ওগুলোকে আমরা হয়তো চোখে দেখতে পেলাম, কিন্তু গ্যাসীয় অণুগুলো ওর থেকেও আরও ছোট হয়ে থাকে, যেটা আমরা চোখে দেখতে পাই না। এই যে গ্যাসীয় অণুগুলো আমরা এই ছোট্ট পাত্রের মধ্যে ধারণা করেছি, একটা অণুর থেকে আর একটা অণুর মধ্যে আকর্ষণ বল থাকে না। যেমন তোমার একটা বন্ধু এবং একটা বান্ধবীর মধ্যে যে আকর্ষণটা রয়েছে, সেরকম আকর্ষণ কিন্তু এই অণুগুলোর মধ্যে নেই। ওকে, তাই আমরা ওই পদার্থটাকে বলবো গ্যাসীয় পদার্থ। এটা একটা বৈশিষ্ট্য হলো। নেক্সট, দ্বিতীয় একটি বৈশিষ্ট্য আমরা বলবো যে প্রসারণশীলতা ধর্ম লক্ষ্য করা যায়। প্রসারণশীলতা ধর্ম লক্ষ্য করা যায়। এই প্রসারণশীলতা ধর্মটা কি? যেমন তোমাদের সামনে একটু আগে বললাম যে তোমার সাথে যেমন তোমার বান্ধবীর একটু কানেক্ট থাকে, ওকে, যেমন একটা আকর্ষণ থাকে, সেই আকর্ষণ এখানে নেই। আর যদি ওই আকর্ষণ থাকতো, একে অপরকে ছেড়ে থাকতে পারতেন না। একটুক্ষণ আলাদা হলে এই কোথায় গেল, কি হলো, একটু উকি মেরে দেখছো। কিন্তু এখানে একে অপরের মধ্যে কোনো বন্ধনশীলতা নেই। সেদিকে চলে গেছে তো কেউ, গেছে তো গেছে, কোনো কারো গুরুত্ব নেই। তাহলে আমরা এখানে বলতে পারি প্রসারণশীলতার অর্থ হচ্ছে একটা কণা যেদিকে ইচ্ছা যেতে পারে। ওকে, ধরো এখানে অনেকগুলো কণা ছিল, একটা কণা হয়তো পালিয়ে গেল অন্য কোনো দিকে, তো ওই কণাটিকে কেউ বলবে না তুই আমাদের কাছে আবার ঘুরে আয়, যেটা আমাদের মধ্যে হয়ে থাকে। তো তোমাদের এখানে বিশেষ কিছু ইন্টারেস্টিং স্টোরি ব্যবহার করছি, এর মধ্যে কিন্তু থেকে যেও না। একটু পড়ার মধ্যে একটু ইন্টারেস্টিং স্টোরি থাকলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং আমাদের বোঝাতেও সুবিধা হবে। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তী আরও একটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেটি আমরা বলতে পারি এদের আকার বা আয়তন থাকে না। আকার বা আয়তন থাকে না। তো যেসব পদার্থের ভৌত অবস্থা এই তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেই অবস্থাকে আমরা বলবো কি,
গ্যাসীয় অবস্থা। ওকে, তাহলে গ্যাসীয় অবস্থা বলছি, গ্যাসীয় পদার্থ বলবো। তাহলে গ্যাসীয় পদার্থ কাকে বলে? যেসব পদার্থের ভৌত অবস্থা আন্তরাণবিক আকর্ষণ বল কম থাকে, প্রসারণশীলতার ধর্ম লক্ষ্য করা যায় না, প্রসারণশীলতার ধর্ম লক্ষ্য করা যায় এবং আকার বা আয়তন থাকে না, সেই সব পদার্থকে আমরা গ্যাসীয় পদার্থ বলবো। ওকে, আশা করছি এই গ্যাসীয় পদার্থটা কি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এই চ্যাপ্টারের মধ্যে এই গ্যাসীয় পদার্থের বা গ্যাসীয় অণুগুলির আচরণ সম্পর্কে আমরা জানব। এখন এই গ্যাসের আচরণ, একে আমরা দুটি ভাগে ভাগ করব। ওকে, আমরা এই চ্যাপ্টারটাকে কিভাবে কমপ্লিট করব সেই সম্পর্কে কিছু প্ল্যান। এটি হচ্ছে গ্যাসের আচরণ, এটি হচ্ছে আমাদের চ্যাপ্টার। এই চ্যাপ্টারকে আমরা দুটি ভাগে ভাগ করব। প্রথম ভাগ হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ। ইন্দ্রিয়গ্রাহ্য স্তর বলতে আমাদের সংস্পর্শে যে স্তরটি রয়েছে সেই স্তর সম্পর্কে আমাদের একটু জানতে হবে, যে ওখানে গ্যাসের আচরণগুলো কেমন হয়ে থাকে। আর হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ। আণবিক স্তরে গ্যাসের আচরণ, এটি হচ্ছে একেবারে মহাকাশের ঊর্ধ্বে লক্ষ্য করা যায়, যেটা আমরা ঠিক এর আগের চ্যাপ্টারে বায়ুমণ্ডলের যেমন স্তর পড়েছিলাম সেই হিসাবেই এই গ্যাসের আচরণটিকে ভাঙা হয়েছে। এখন এই ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ, একে আমরা এ পয়েন্ট এবং একে আমরা বি পয়েন্ট দ্বারা চিহ্নিত করলাম। এই ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণের মধ্যে আমরা যেসব বিষয়গুলো লক্ষ্য করব সেটি হচ্ছে গ্যাসের চাপ ও আয়তন। গ্যাসের চাপ ও আয়তন এবং A2 যেখানে আমরা জানব বয়েলের সূত্র এবং A3 যেখানে আমরা জানব চার্লসের সূত্র। ওকে, A3 যেখানে আমরা জানব, আচ্ছা A3 হয়ে গেল। A4 এখানে চাপের সূত্র। A5 এখানে আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস ও অ্যাভোগাড্রো প্রকল্প এইসব সম্পর্কে আমরা জানব। আজকে আমরা চেষ্টা করব গ্যাসের চাপ ও আয়তন নিয়ে শুরু করা। তাহলে এটা আমাদের কি হলো? এটা হচ্ছে আমাদের প্ল্যান, যে এই চ্যাপ্টারটিকে কীভাবে আমরা কমপ্লিট করব তার হচ্ছে প্ল্যান এটা। তো এই গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে বিশেষ কিছু ভাগ রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটাও সম্পর্কে তোমাদের একেবারে ক্লিয়ার করে দিই যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। গ্যাসের চাপ ও আয়তন, এর মধ্যে আমরা দুটো ভেঙে নেব, একটা হচ্ছে চাপ এবং একটি হচ্ছে আয়তন।
তো এই চাপে আমরা কি কি পড়ব? চাপে আমরা পড়ব সমীকরণ, সংজ্ঞা প্রথম লিখি, সংজ্ঞা রয়েছে, সমীকরণ রয়েছে, মাত্রা রয়েছে, এর একক রয়েছে এবং এর রাশি সম্পর্কে আমরা জানব এবং এই চাপের মধ্যেই এসটিপি এবং এনটিপি সম্পর্কে আমরা জানব এবং এই চাপ পরিমাপক যন্ত্র বা পরিমাপ সম্পর্কে আমরা আলোচনা করব, পরিমাপ। ওকে, এই সব নিয়ে আমরা চাপের মধ্যে আলোচনা করব এবং আয়তনের মধ্যে কিন্তু এত কিছু নেই তোমাদের। আয়তনে কেবলমাত্র সংজ্ঞা এবং একক বলতে পারো, এই একক। ওকে, এইটুকুই আমরা আলোচনা করব। তাহলে এই ছিল আমাদের প্ল্যানটা তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এরপরে আমরা এবার পড়াটা শুরু করছি। তাহলে আমরা ফার্স্ট হেডিং দিচ্ছি যে A1 কি? গ্যাসের চাপ ও আয়তন। তাহলে একে আমরা ভেঙে নেব, আমরা চাপ সম্পর্কে পড়ব। এখন চাপের মধ্যে প্রথম কি ছিল? সংজ্ঞা। এখন সংজ্ঞাতে কি বলছে প্রথমত বুঝিয়ে দিই, তারপরে যেটা বোঝাবো সেটাই তোমরা নিজেদের ভাষা দিয়ে লেখার চেষ্টা করবে। এখন একটি পাত্র, আবদ্ধ পাত্র। কেমন পাত্র? ঠিক আবদ্ধ। ধরো এই একটি পাত্র, এর মধ্যে একটি ঢাকনা দেওয়া রয়েছে, এটি হচ্ছে আবদ্ধ অবস্থাতে আছে। এর মধ্যে অসংখ্য গ্যাসীয় অণুগুলো রয়েছে। এই অণুগুলো একক ক্ষেত্রফলের ওপর, মানে একক ক্ষেত্রফলের ওপর একটি কণা সোজাসুজি মানে লম্বভাবে যে বল প্রয়োগ করে, কি বল প্রয়োগ করছে? বল প্রয়োগ করছে। যে বল প্রয়োগ করছে তাকেই আমরা বলবো কি? যে চাপ। আর এই পাত্রটা একটা যে উষ্ণতাতে থাকবে সেটা নির্দিষ্ট উষ্ণতা, সে 0 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 5 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বা 20 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যে কোনো উষ্ণতাতে, কিন্তু চেঞ্জ করা যাবে না। ধরছি কিছুক্ষণের জন্য 5 রাখলাম, কিছুক্ষণের জন্য 20 রাখলাম, এটা কিন্তু নয়। যে কোনো একটা টেম্পারেচারকে আমি স্থির করব, সেই টেম্পারেচারের মধ্যে ওই আবদ্ধ পাত্রটিকে রাখলে ওর মধ্যে যে গ্যাসীয় অণুগুলো উপস্থিত আছে ওই অণুগুলো পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফল, বা একে আমরা লিখতে পারি প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে আমরা গ্যাসের চাপ বলবো। তাহলে ঠিক এই জিনিসটাই আমরা এখানে সংজ্ঞাতে লিখে নেব যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে উপস্থিত গ্যাসীয় অণুগুলি পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে যে
বল প্রয়োগ করে। কেমন বল প্রয়োগ করবে? লম্বভাবে বল প্রয়োগ করে, যেটা তোমাদের এখানে তীর চিহ্নর মাধ্যমে তুলে ধরেছি। লম্বভাবে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। তাহলে আরেকবার সংজ্ঞাটা আমার সাথে সাথে তোমরাও একটু বলতে থাকো, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে উপস্থিত গ্যাসীয় অণুগুলি পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। তোমরা যে কোনো জিনিস বুঝে বুঝে পড়বে, তাহলে খুব সহজে তোমাদের মাথার মধ্যে ধরতে পারবে এবং ম্যাক্সিমাম অনেক টাইম পর্যন্ত ধরতে পারবে। হুড়হুড় করে কবিতার মতো পড়ো না, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে উপস্থিত গ্যাসের অণুগুলি পাত্রে দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। এরকমই হাজারবার পড়া আর একবার ধীরে ধীরে একবার পড়া সমান। ওকে, তাহলে এই ছিল আমাদের সংজ্ঞা। এখন আমরা পড়ব সমীকরণ। সমীকরণ ঠিক এই সংজ্ঞারই মতো আমরা লেখার চেষ্টা করব। তাহলে আমরা পয়েন্ট দেই। সমীকরণ, ওকে, সমীকরণটা কি? যে ধরে নেব, ধরি, সংজ্ঞাটা কি বলেছিলাম? নির্দিষ্ট উষ্ণতায়, এখানে লিখব নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে উপস্থিত গ্যাসীয় অণুগুলো গ্যাসীয় অণুগুলি পাত্রের দেওয়ালে এ ক্ষেত্রফলে, সেখানে আমরা কি জেনেছিলাম? যে প্রতি একক ক্ষেত্রফল, সেখানে একক ক্ষেত্রফল হিসাবে ধরেছিলাম, আর এখানে ওই একের পরিবর্তে আমরা এ ধরছি। এই এ সমান হয়ে যাবে কি 1 2 3 4 5 করে করে যত খুশি তোমরা ভাবতে পারো। এমন একটা সংখ্যা ধরলাম যার পরিবর্তে তোমরা যে কোনো একটা অঙ্ক ধরতে পারো। ওকে, তাহলে এ সমান 1 2 3 হয়ে যাবে। তাহলে এ একক ক্ষেত্রফল বা এ ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে, আচ্ছা, যে বল প্রয়োগ করে বলতে কতটা বল প্রয়োগ করবে? এখানে আমরা লিখে নেব যে এফ বল প্রয়োগ করে। তাহলে কতটা বল প্রয়োগ করবে? না, এফ বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে, এটা পড়েছিলাম। তাহলে চাপ সমান কত হবে? চাপকে আমরা কি বলবো? পি। ওকে, চাপ পি সমান হয়ে যাবে এই এফ মানে বল বাই ক্ষেত্রফল। এই যে পি সমান এফ বাই এ লিখলাম, এটাই হচ্ছে আমাদের চাপের সমীকরণ। তাহলে এখান থেকে লিখতে পারি যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তো এই সমীকরণটা হচ্ছে আমাদের চাপের সমীকরণ। ওকে, আচ্ছা, তোমাদের একটু কালার দিয়ে দিই, 1 মিনিট।
এটা রেড কালার দিয়ে একটা বক্স করে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। এই হচ্ছে আমাদের সমীকরণ। এখন সমীকরণ হয়ে গেল, এরপরে আমরা পড়ব কি, যে মাত্রা। কিসের মাত্রা? চাপ এর মাত্রা। চাপকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? যে পি দ্বারা চিহ্নিত করি। আমরা কি সমীকরণ জেনেছিলাম? যে এফ বাই এ। আমরা নির্ণয় করব পি এর সমীকরণ। তাহলে পি এর সমীকরণ জানার পূর্বে আমাদের এফ এবং এ এর সমীকরণটি জানতে হবে। তাহলে এফ এর সমীকরণ কি তোমরা ক্লাস 9-এ জেনে এসেছো, হয়তো মনে নেই, আমি বলে দিচ্ছি। এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এফ এর সমীকরণ। এবং এ এর সমীকরণ মানে ক্ষেত্রফলের সমীকরণ হচ্ছে যে এল স্কয়ার। এটি হচ্ছে ক্ষেত্রফলের সমীকরণ। এখন আমরা পি এর সমীকরণ নির্ণয় করার জন্য এফ এবং এ এর সমীকরণটা পুট করব। এম এল টি টু দি পাওয়ার -2 এবং এ এর সমীকরণ হচ্ছে এল স্কয়ার। এখন নিচে এল স্কয়ার রয়েছে মানে দুটো এল, আর উপরে রয়েছে একটি এল। তাহলে এখানে কেটে যাবে, কেটে গিয়ে হবে কি, যে এম টি টু দি পাওয়ার -2 বাই এদিকে হচ্ছে একটি এল। এবার এই একটি এল উপরে যখন উঠে যাবে তখন আমরা লিখব এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এটা তাহলে কিসের সমীকরণ হলো? সরি, এটা হচ্ছে কিসের মাত্রা হলো? তাহলে এফ এর মাত্রা। এটিকে আমরা একটি বক্সের মাধ্যমে তুলে ধরব। এই হয়ে গেল আমাদের মাত্রা। এখন নেক্সট পরবর্তীতে আমরা শুরু করব যে একক। একক একক আমরা কি জানি? যে একক সাধারণত দু রকমই হয়ে থাকে। এবার অনেক ধরনের একক রয়েছে, কিন্তু প্রধানত দু রকমের। আচ্ছা, যারা একক সম্পর্কে জানো না, এই কয়েকদিন আগে ক্লাস 9-এর প্লেলিস্টে একটি পরিমাপ চ্যাপ্টারে একক সম্পর্কে পড়িয়েছিলাম। সেই ক্লাসটা তোমরা দেখতে পারো। ওই ক্লাসের মধ্যে একক কি, মাত্রা কি, ওগুলো সব ডিটেলসে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তোমরা ওই ক্লাসগুলো পারলে দেখতে পারো সময় করে। যথেষ্ট যথারীতি কিছু না কিছু জানতে পারবে। এখন এই একক একক দু রকমের হয়, সিজিএস হয়ে থাকে এবং এসআই হয়ে থাকে। আরও বিভিন্ন ধরনের একক আছে যাকে আমরা ব্যবহারিক একক লিখতে পারি। ব্যবহারিক একক লিখলাম। এখন এই সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে এককটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা বলছি। আমাদের ঠিক একক নির্ণয় করার জন্য প্রথম কাজ কি, যে সূত্রটাকে লিখে নেওয়া। পি সমান এফ বাই, আচ্ছা এক মিনিট, সরাসরি এককটাই লিখে দিই। সিজিএস একক হয়ে থাকে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এবং এসআই একক হয়ে থাকে পাস্কাল। এবারে এটা কিভাবে এলো সেটা তোমাদের বলছি। সমীকরণ যে পি সমান এফ বাই এ। এখন এই এফ এর মানে বল এর সিজিএস একক কি? এফ এর সিজিএস একক হয়ে থাকে ডাইন, 9-এ জেনে এসেছো। এবং ক্ষেত্রফল এর সিজিএস একক কি হয়? যে সেন্টিমিটার স্কয়ার। এখান থেকেই এসেছে যে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, বা একে আমরা ডাইন ইন্টু সেন্টিমিটার -2ও লিখতে পারি, কোনো সমস্যা নেই। আবার এই এসআই একক পাস্কাল কিভাবে এলো? ঠিক একই রকম, পি বাই এফ বাই এ। এফ এর এসআই একক হয়ে থাকে নিউটন এবং এ এর এসআই একক হয়ে থাকে মিটার স্কয়ার। তো এখান থেকেই পাস্কাল এসেছে। এই নিউটন বা নিউটন পার মিটার স্কয়ারকে আমরা এক কথায় পাস্কাল লিখতে পারি। তাহলে এন ইন্টু মিটার
টু দি পাওয়ার -2 বা পাস্কাল PA। এখন এই পাস্কাল সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে একটু ভালোভাবে জানবো যে পাস্কাল কি বা পাস্কাল কাকে বলে। তো তার আগে আমরা এই ব্যবহারিক একক একটু জেনে নিই। ব্যবহারিক একক সাধারণত 3 রকমই রয়েছে এই চাপের জন্য, যেটা হচ্ছে বার, BAR হিসাবে লিখি আমরা, এবং আরেকটি রয়েছে টর, যাকে আমরা TORR হিসাবে জানি, টর, এবং অ্যাটমসফিয়ার, যাকে আমরা শর্টে ATM হিসাবে লিখে থাকি। এখন এই তিনটে সম্পর্কেই আমরা জানব। আচ্ছা, নেক্সট পেজে তাহলে আমরা পাস্কাল সম্পর্কে আগে শুরু করি, যে পাস্কালটা কি। আচ্ছা, একটু হেডিং দিয়ে দিই। যে PA, একে আমরা কি বলি? পাস্কাল। পাস্কাল এর পুরো স্পেলিংটা হচ্ছে PASCAL, পাস্কাল। ওকে, এভাবে বলা হয়ে থাকে। আচ্ছা, এর সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে প্রথমত আমরা পাস্কাল যেটা করেছিলাম যে নিউটন পার মিটার স্কয়ার, একে আমরা পাস্কাল বলি। তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা কিভাবে ভাষা দিয়ে লিখি সেটা একটু লক্ষ্য করবে। যে 1 বর্গ মিটার ক্ষেত্রের ওপর, বর্গ মিটার বলতে মিটার স্কয়ার, এটি হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্রের উপর 1 নিউটন মানে N, 1 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপের সৃষ্টি হয়, তাকে 1 পাস্কাল বলে। তাহলে আশা করছি তোমরা 1 পাস্কাল জিনিসটা কি বুঝতে পারলে। যে 1 ঘন মিটার, ঘন বলছি, ঘন হলে মিটার কিউব হতো, স্কয়ার আছে এটা, তাহলে বর্গ মিটার হবে। 1 বর্গ মিটার ক্ষেত্রের ওপর 1 নিউটন বল প্রয়োগ হলে তাকে আমরা বলবো 1 পাস্কাল। এই হয়ে গেল আমাদের পাস্কাল। এরপরে আমাদের কি ছিল? যে বার সম্পর্কে আমরা জানব। যে বার কি? বার BAR হিসাবে জানি। যে 1 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ সেন্টিমিটার বলতে কি? যে সেন্টিমিটার স্কয়ার। ক্ষেত্রের উপর 10 টু দি পাওয়ার 6 এত ডাইন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হয়, তাকে 1 বার বলে। ওকে, তাহলে আমরা একে কি বলতে পারি?
যে 10⁶ ডাইন পার নিচে হয়ে যাবে সেন্টিমিটার স্কয়ার। এই জিনিসটাকে আমরা বলবো 1 বার। তো এখানে আমরা লিখতে পারি তাহলে কি, যে 1 বার সমান 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ওকে, এটা হচ্ছে বার এবং সেন্টিমিটার বার এবং ডাইন পার সেন্টিমিটার স্কয়ারের সম্পর্ক। একে আমরা পাস্কাল হিসাবেও লিখতে পারি। 1 বার সমান হয়ে যাবে 10⁵ পাস্কাল। ওকে, এবং 1 বার সমান হয়ে যাবে 750.062 টর। TORR টর। টরটা কি সেটা আমরা একটু পরে জানব। ওকে, এই হচ্ছে সম্পর্ক। এটাকে একটু রেড কালার দিয়ে চিহ্নিত করে রাখো। ওকে, একটু কালারিং করে দিচ্ছি যাতে তোমরা একটু লক্ষ্য রাখো এর উপর। ওকে, তাহলে 1 বার সমান, হোয়াইট কালারটা নিয়ে, 1 বার সমান 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এবং এই 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার সমান 10⁵ পাস্কালও হতে পারে, এবং 10⁵ পাস্কাল সমান 750.062 টরও হতে পারে। ওকে, এই সম্পর্কগুলো তোমাদের খুব খেয়াল করে মাথার মধ্যে রাখতে হবে। যখন তখন যেখানে খুশি কাজে লাগতে পারে। তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষাতেও দিয়ে দিতে পারে, মাধ্যমিক পরীক্ষাতেও দিয়ে দিতে পারে, বা তোমাদের এই গ্যাসের আচরণ থেকে যেসব ম্যাথগুলো থাকে সেই ম্যাথের মধ্যেও এটি প্রয়োগ হতে পারে। এটি কোথায় কোথায় প্রয়োগ হবে তার কোনো নামগন্ধ নেই, কেউ বলতে পারবে না। নেক্সট, পরবর্তী আমরা আর একটি একক জানব। পরবর্তী একক কি রয়েছে, যে টর, যাকে আমরা ইংরেজিতে TORR লিখে থাকি, টর। তাহলে টর জিনিসটাই কি হয়ে যাবে, হোয়াইট কালারটা নিয়ে নিই। তাহলে টর হবে যে 0°C উষ্ণতায়, 0°C উষ্ণতা বা উষ্ণতা ও প্রমাণ অভিকর্ষজ ত্বরণে সঠিক 1 mm পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে 1 টর বলে। ওকে, এখন এই 1 টর এর মধ্যে কেমন সম্পর্ক হয়ে থাকে, 1 টর সমান হয়ে থাকে 1 mm Hg চাপ, যেটা আমরা এখানেই জানলাম যে 1 mm পারদস্তম্ভকে আমরা Hg লিখে থাকি। ওকে, এটা Hg ব্র্যাকেটে লিখে রাখো, Hg। আবার এই 1 mm Hg বা 1 টর সমান হয়ে যাবে 133.32 পাস্কালও হতে পারে। যদি তোমাদের জিজ্ঞাসা করে যে টর এবং পাস্কালের মধ্যে সম্পর্ক কি, তাহলে বলবে 1 টর সমান হয়ে থাকে 133.32 পাস্কাল। যদি বলে টর এবং mmHgর মধ্যে সম্পর্ক কি, তাহলে 1 টর সমান 1 mmHg।
ওকে, এভাবে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো রেডি করতে পারো, আর এভাবেই তোমরা প্র্যাকটিসও করবে যাতে তোমাদের খেয়াল থাকে। তাহলে এটিকে একটু রেড কালার দিয়ে চিহ্নিত করে দিই। এই হয়ে গেল টর। নেক্সট আমরা করব যে অ্যাটমসফিয়ার। ওকে, আচ্ছা, অ্যাটমসফিয়ারটা লিখে নিই, পেনটা নিই। এক মিনিট। অ্যাটমসফিয়ার। আচ্ছা, এই অ্যাটমসফিয়ার চাপকে আমরা আরও বিভিন্ন নামে জানি। অ্যাটমসফিয়ার চাপ, বা আমরা একে বলতে পারি প্রমাণ বায়ুমণ্ডল। কি বলতে পারি? প্রমাণ বায়ুমণ্ডল। বা আমরা একে বলতে পারি প্রমাণ চাপ। প্রমাণ চাপ। এই প্রমাণ চাপকে ইংরেজিতে বলে থাকে স্ট্যান্ডার্ড প্রেসার। স্ট্যান্ডার্ড প্রেসার। ওকে, এই একটা জিনিসকে আমরা বিভিন্ন নামে জানি, এটা তোমরা মাথার মধ্যে রাখবে। অ্যাটমসফিয়ার চাপ, প্রমাণ বায়ুমণ্ডল বা প্রমাণ চাপ। ওকে, এই তিনটে জিনিস এক জিনিস। এবারে এর সংজ্ঞাটি কেমন হয়ে থাকে? কালারটি নিই। সংজ্ঞা হয়ে থাকে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 45 ডিগ্রি অক্ষাংশ কি আশা করছি তোমরা জানো। জিওগ্রাফিতে সেই নিচু ক্লাসে জেনে এসেছো 0 ডিগ্রি অক্ষরেখা, নিরক্ষরেখা, মূলমধ্যরেখা। ওকে, সেই 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এই 0 ডিগ্রি সেলসিয়াস এবং 273 কেলভিন এই দুটোই কিন্তু সমান, একই জিনিস। উষ্ণতা ও প্রমাণ অভিকর্ষজ ত্বরণে ত্বরণে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ, মানে সেন্টিমিটার এইচজি চাপকে 1 ATM বলে। 1 ATMটা কি? এই অ্যাটমসফিয়ার চাপকে 1 ATM বলা হয়ে থাকে, যেটা তোমাদের সে একেবারে প্রথমে বলেছিলাম আর কি। ওকে, আচ্ছা, এখানে ব্র্যাকেটে লিখে দিই ATM। এই যে এখানে লেখা রয়েছে ATM, অ্যাটমসফিয়ারকে আমরা শর্টে ATM লিখে থাকি। তো এই ছিল আমাদের ATM। আচ্ছা, এখানে কিছু সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা আমাদের জানা খুব দরকার। আচ্ছা, 1 ATM সমান হয়ে থাকে 1.013 ইন্টু 10⁻6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বা আমরা লিখতে পারি 1 ATM সমান 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। বা আমরা লিখতে পারি 760 টর। এছাড়া আমরা লিখতে পারি 1.01325 বার। ওকে, তো এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো তোমাদের মাথার মধ্যে সবসময় যেন থাকে।
কখন কোন মুহূর্তে কোথায় কাজে লাগবে তার কোনো ঠিক নেই। আচ্ছা, এটাকে রেড কালার দিয়ে একটু মার্ক করে রাখলাম। ওকে, তাহলে এখানে যেসব রেড কালার দিয়ে মার্ক করা রয়েছে সেগুলো তোমরা খুব ভালোভাবে একটু মনে রাখবে, যাতে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা যেন না হয়। বা তোমরা কাজ করতে পারো, একটা ছোট্ট ক্যালেন্ডারের মাধ্যমে তোমরা এইগুলোকে লিখে তোমাদের ঠিক দরজার সামনে বা পড়ার টেবিলের সামনে তুলে ধরে রাখতে পারো, যাতে সব সময়ের জন্য চোখে পড়বে এবং ওই জিনিসগুলো লক্ষ্যে পড়বে। ওকে, আচ্ছা, তোমাদের আর দুটো টপিক করে এই ক্লাসটিকে অফ করব, প্রায় অনেক টাইম হয়ে গিয়েছে। আচ্ছা, আর দুটো টপিক কি কি শুরু করব, যে এসটিপি এবং এনটিপি, যেটা তোমাদের প্রথমেই টপিকগুলো সম্পর্কে বলেছিলাম, এসটিপি এবং এনটিপি সম্পর্কে কমপ্লিট করে আমরা এই ক্লাসটিকে আজকে বন্ধ করব। তো এসটিপি কি, এক মিনিট, এসটিপি, এসটিপি এর পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ব্র্যাকেটে লিখে দিই, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ওকে, একে আমরা বাংলাতে বলতে পারি যে আদর্শ বা প্রমাণ উষ্ণতা ও চাপ। ওকে, আমরা বাংলায় এই কথাটি বলে থাকি। এখন এসটিপিটা কি সেটা আমরা একটু বলবো, যে কোনো গ্যাসের চাপ কোনো গ্যাসের চাপ 1 atm এবং উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, বা একে আমরা লিখতে পারি কি 273 কেলভিন। কিভাবে লিখব? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আমরা কেলভিনকে যাব, বা 0 শুধু নয়, ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কেলভিনকে গেলে 273 যোগ করব। ওকে, ডিগ্রি সেলসিয়াস থেকে যখন কেলভিনকে যাব তখন আমরা 273 যোগ করব। এখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তাহলে এখান থেকে কেলভিনে যাওয়ার জন্য 0-র সঙ্গে 273 যোগ করব, তাহলে কত পেলাম? 273। এটি হচ্ছে কেলভিন হয়ে যাবে। সেই হিসাবে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। উষ্ণতার গ্যাসকে এসটিপি বলে। যদি বলে যে এসটিপিতে গ্যাসের চাপ কত হয় 1 atm, এসটিপিতে গ্যাসের উষ্ণতা ডিগ্রি সেলসিয়াসে কত হয়ে থাকে 0 ডিগ্রি, যদি কেলভিনে জিজ্ঞাসা করে 273। এই হয়ে গেল এসটিপি। নেক্সট পরবর্তীতে এনটিপি। এখন এনটিপি সম্পর্কে কি বলছে, এর ফুল ফর্মটা একটু জেনে নিই। এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ওকে, একে আমরা বাংলায় কি বলবো? সাধারণ বা আমরা স্বাভাবিক বলতে পারি, বা স্বাভাবিক তাপমাত্রা ও চাপ।
তাপমাত্রা এবং চাপ, এটি হচ্ছে বাংলার পুরো নাম। এখন এই এনটিপি কি? কোনো গ্যাসের প্রমাণ চাপ, কোনো গ্যাসের প্রমাণ চাপ 1 atm এবং তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, একে কেলভিনে নিয়ে গেলে কত হবে? 25, এর সঙ্গে 273 যোগ করতে হবে, তাহলে আমরা কত পাচ্ছি? 300। আচ্ছা 25, আচ্ছা এখানে আমি 27 লিখলাম। আচ্ছা 25 ডিগ্রি, তাহলে এটি হয়ে যাবে 2, এখানে 3 করলে তাহলে হবে যে 3 নয় 5, 25 তার সঙ্গে 273 যোগ করতে হবে, 298 কেলভিন। তাহলে ওটাই এখানে আমরা লিখব, বা 298 কেলভিন উষ্ণতার গ্যাসকে, উষ্ণতা লিখে দেওয়া হয়েছে, তাপমাত্রার গ্যাসকে এনটিপি বলে। এই ছিল আমাদের এসটিপি এবং এনটিপি। তো এসটিপি এবং এনটিপির মধ্যে পার্থক্য যদি জিজ্ঞাসা করে, তাহলে আশা করছি তোমরা পারবে। এনটিপি এবং এসটিপির প্রথমে পুরো নাম লিখবে, হয়ে গেল যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপিতে উষ্ণতা বা টেম্পারেচার থাকে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এবং এনটিপিতে থাকে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। আর এটি হচ্ছে মানে পার্থক্য বা বৈসাদৃশ্য হয়ে গেল। যদি সাদৃশ্য বলে, তাহলে বলে দেবে এর চাপ 1 atm, এদিকে হচ্ছে এসটিপিতেও চাপ 1 atm। ওকে, এই হচ্ছে এসটিপি এবং এনটিপি। আচ্ছা, যেটা আমি তোমাদের মুখে বললাম, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি দিচ্ছি, তোমরা বাড়িতে নিজেরা রেডি করে কমেন্টে জানাবে। হোমওয়ার্ক, এসটিপি ও এনটিপির এর বৈসাদৃশ্য ও সাদৃশ্য। ওকে, এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো। তাহলে আজকে আমরা এখানে ক্লাসটি কমপ্লিট করব, মানে এখানেই বন্ধ করব। তো তোমাদের যেটা আগে থেকে বলা হলো, তোমাদের আরেকবার দরকার হয় রিভিশন করে দিচ্ছি। তো এখান থেকে এই গ্যাসের আচরণ থেকে কেমন নম্বর আসে সেটা তোমাদের জানালাম এখানে। তো এই গ্যাসের আচরণের মধ্যে আমাদের প্রধান যেটি জানার বিষয়, যে গ্যাসীয় পদার্থটা কি, সেটা তোমাদের এখানে বলা হয়েছে। এবং গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটি কিভাবে কমপ্লিট করব সেটার সম্পর্কে তোমাদের প্ল্যানটা জানানো হলো। চাপ এবং আয়তন আজকে আমরা শুরু করেছি, যেখানে চাপ এবং আয়তনের মধ্যে আমরা সংজ্ঞা, সমীকরণ, মাত্রা, একক, আচ্ছা এসটিপি এনটিপি কমপ্লিট করে ফেলেছি। এই রাশিটা কমপ্লিট করা হয়নি। আচ্ছা, রাশিটা তোমাদের একটু জানিয়ে দিই শেষে। আচ্ছা, ওটা শেষে বলে দিচ্ছি এক্ষুনি। আর বাকি থাকবে কেবলমাত্র এই পরিমাপ এবং আয়তনের সংজ্ঞা এবং এককটি বাকি থাকবে। রাশিটি করে দিচ্ছি কিছুক্ষণ পর। আচ্ছা, এখানে চাপ তাহলে কাকে বলে সংজ্ঞাটি করে দিয়েছি, আশা করছি কোনো সমস্যা নেই, ভুলার কোনো সম্ভাবনা নেই। এই চাপের সমীকরণ দেওয়া হয়েছে। সমীকরণ কি? যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। মাত্রা দেওয়া হয়েছে, মাত্রা এই যে ml ইনভার্স T⁻⁻2 মাত্রা দেওয়া হলো। নেক্সট একক দেওয়া হয়েছে সিজিএস একক, এবং এসআই এককটিও দেওয়া হয়েছে। এটা একটু মার্ক করে দিই কালার দিয়ে। রেড কালারটা নিই। সিজিএস এবং এসআই একক করবে, এবং ব্যবহারিক এককটাও
দেখে রাখবে এবং ওই ব্যবহারিক এককগুলোর মধ্যে সম্পর্ক কি, একটা এককের সঙ্গে আর একটা এককের মধ্যে সম্পর্ক, এই যে সম্পর্কগুলো দেওয়া হয়েছে এবং তার সঙ্গে এসটিপি এবং এনটিপি। আচ্ছা, এটা হচ্ছে এসটিপি, এই যে এনটিপি দেওয়া রয়েছে। আচ্ছা, তার মধ্যে যে সব সম্পর্কগুলো রয়েছে, এই যে 3টে ছক মাত্র, 1, এটা একটি, এদিকে হচ্ছে 2টি, এদিকে হচ্ছে এই যে 3টি, এই 3টে ছক খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস রয়েছে যেটা তোমাদের একটু মিস করে গিয়েছি যতটা সম্ভবত, 1, হোয়াইট কালারটা নেই, 1 পাস্কাল সমান হয়ে থাকে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটিও খুব ভালোভাবে দেখে রাখবে, কোনো অসুবিধা নেই। এটাও কিন্তু যথারীতি যথেষ্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। এই এককগুলোকে তোমরা দেখে রাখবে এবং এসটিপি এনটিপি এদের মধ্যে সম্পর্কটা দেওয়া হলো। আচ্ছা, রাশিটা কি একটু দেখে দিই। আচ্ছা, রাশি এখানে হয়ে যাবে যে চাপের মান আছে কিন্তু এর অভিমুখ নেই, তাই এটি একটি কি, এটি একটি স্কেলার রাশি। এই চাপ হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি কেন? কারণ চাপের মান আছে, অভিমুখ নেই। ওকে, তাই এটি হচ্ছে কি, এটি একটি স্কেলার রাশি। আচ্ছা, তোমাদের যে ওই একক পরিবর্তনের জন্য যেটা লিখিয়ে দিলাম সেটা তোমাদের আর একবার সহজভাবে একটু লিখে দিই যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। এককগুলো পরিবর্তন নিয়ে খুব দরকার, মানে খুব তোমাদের সমস্যা হয়ে থাকে, এটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিই। যে 1 পাস্কাল সমান হয়ে থাকে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটি একটি হয়ে গেল। 1 বার সমান হয়ে থাকে 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সমান 10⁵ পাস্কাল সমান হয়ে থাকে 750.062 টর। ওকে, এবং 1 টর সমান হয়ে থাকে 1 mm, Hg সমান 133.32 পাস্কাল হয়ে থাকে, এবং একে যদি আমরা ডাইনে নিয়ে যাই তাহলে 13.32 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, বা একে আমরা আবারও একটি সম্পর্ক রয়েছে 1 ATM, 1 ATM সমান রয়েছে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সমান হয়ে থাকে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল হয়ে থাকে, বা হয়ে থাকে আমরা লিখতে পারি 760 টর লিখতে পারি, বা আমরা লিখতে পারি 1.01325 বার। ওকে, এই হচ্ছে সম্পর্কগুলো তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে। তাহলে আজকে আমরা যতটা কমপ্লিট করেছি, এর পরে আগামীকাল আমরা এর পর থেকে শুরু করব।
আশা করছি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি না লেগে থাকে বা যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখতে পারো, তাহলে আমি ওখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যেটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে তোমরা ওটা করার চেষ্টা করবে, বা আমি নিজেও বলেও দিয়েছি জিনিসটা কি হচ্ছে বা কি বৈসাদৃশ্য রয়েছে, কি সাদৃশ্য রয়েছে ওটা বলে দিয়েছি। তোমরা নিজেরা নিজেদের মধ্যে করার চেষ্টা করবে। বা তোমাদের আর একটা জিনিস করিয়ে দিই, জিনিসটা হচ্ছে যে আজকে আমরা এই ক্লাস থেকে যেগুলো জানলাম, এই ক্লাস থেকে আমাদের গত বছর কি কি প্রশ্নগুলো এসেছিল, ওকে, যেটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বা প্রমাণ চাপ বা অ্যাটমসফিয়ার চাপ কি, এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2013-তে পড়েছিল। ওকে, এই প্রশ্নটা 2013 সালে পড়েছিল। আচ্ছা, নেক্সট দ্বিতীয়ত, এই বায়ুমণ্ডলীয় চাপ বা 1 ATM এর মান কত, এটা পড়েছিল মাধ্যমিক পরীক্ষা মানে মাধ্যমিক এক্সাম 2014 সাল এবং 2009 সালে এসেছিল। নেক্সট 3 নম্বরে ছিল যে গ্যাসের একটি প্রধান ধর্ম লেখো। গ্যাসের একটি প্রধান ধর্ম লেখো, এটা পড়েছিল মাধ্যমিক পরীক্ষা 2011 সালে। প্রধান ধর্ম বলতে কি একেবারে আমরা সেই যে গ্যাসীয় পদার্থ যেখানে শুরু করেছিলাম, এই যে 3টে ধর্ম দেওয়া রয়েছে, এই 3টে ধর্মের মধ্যে যে কোনো একটা ধর্মের কথা বলছে। আর পরবর্তী যে প্রশ্নটি বললাম যে 1 ATM এর মান কত, 1 ATM এর মান হয়ে যাবে, এই যে মানগুলো রয়েছে এই মানগুলোই তোমাদেরকে লিখতে বলছিল, যে 1 ATM সমান যে কোনো একটা লিখতে পারতে, এটা লিখলেও চলতো, এটা বা এটা বা এটা, 4টের মধ্যে যে কোনো একটা লিখলেই চলবে। আর হচ্ছে যে সংজ্ঞাটি পড়েছিল ওটা হচ্ছে ATM এর সংজ্ঞা, এই যে অ্যাটমসফিয়ার চাপের সংজ্ঞা ছিল। এই 3টে কোশ্চেন তোমাদের এই যতটুকু পড়ানো হয়েছে এখান থেকে রয়েছে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে একটা প্রশ্ন বারবার আসতে পারে। এই 1 ATM এর মান দুবার এসেছে, 14 সালে এসেছে, 9 সালে এসেছে। ওকে, আচ্ছা, তাহলে আজকের এই টপিক থেকে আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। আর যেটা তোমাদের আগেই বলে দেওয়া হয়েছে যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে পারো, এবং আমরা এই যে পুরো ক্লাসটা করলাম যে পিডিএফটি রেডি হয়েছে, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ দেওয়া রয়েছে ক্লাস 10 বলে, ওখানে তোমরা জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর পিডিএফগুলো ওখানে আপলোড করা হয়। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।